প্রিয় দর্শক, দুটি ইংরেজি প্রবাদ দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাই। বিউটি লাইজ ইন দি আইজ অফ দি বিহোল্ডার এবং স্মাইল ইজ দ্য বেস্ট অ্যাক্সেসরি ওয়ান ক্যান এভার ওয়্যার। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডক্টর অননা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ প্রাপ্তবয়স্কদের অর্থোডন্টিক্স চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। প্রাপ্তবয়স্কদের অর্থোডন্টিক্স চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ডেন্টাল সার্জারি ও অর্থোডন্টিক্স ডিপার্টমেন্টের কনসালটেন্ট অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ লিয়াকত আলী হায়দার। ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর মধ্যে ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, অ্যাডাল্ট অর্থোডন্টিক্স বলতে আমরা কি বুঝি? অ্যাডাল্ট অর্থোডন্টিক্স বলতে আমরা বুঝি যে যাদের গ্রোথ স্পার্ট এসেনশিয়ালি কমপ্লিটেড হয়েছে, মানে আমরা তো জানি যে মেল বা ফিমেল একটা নির্দিষ্ট এজ পর্যন্ত বড় হয়, তাদের শারীরবৃত্তিক গঠন অন্যান্য সব যে চেঞ্জগুলি আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। তো লাস্ট যে আমরা অর্থোডন্টিক্সের যে বইটা পড়ি উইলিয়াম প্রফিটের অনুযায়ী যে 18 ফিমেলদের জন্য এটা কাট অফ এজ 18 আর মেলদের জন্য 20 to 21, কারণ মেলরা এরপরেও আরও গ্রোথটা থাকে আর কি। তো ওই এজের পরে যারা তাদেরকে আমরা অ্যাডাল্ট অর্থোডন্টিক্স বলি, তাদের চিকিৎসাটাকে অ্যাডাল্ট অর্থোডন্টিক্স বলি। আর এর আগে যারা তাদের তো অ্যাডোলেসেন্ট বা তার আগে আর্লি মিক্সড ডেন্টিশনের ট্রিটমেন্টটা হয়, এটা সব এজেই হয়। বাট এখন পৃথিবীর বিভিন্ন দেশেই অ্যাডাল্ট অর্থোডন্টিক্স, আমাদের দেশেও আমরা করছি, অ্যাডাল্ট অর্থোডন্টিক্স ট্রিটমেন্ট করছি। তো অ্যাডাল্ট অর্থোডন্টিক্সের আবার দুইটা গ্রুপ আছে, একটা হলো ইয়াঙ্গার অ্যাডাল্ট গ্রুপস আর একটা ওল্ডার অ্যাডাল্ট গ্রুপস। ইয়াঙ্গার অ্যাডাল্ট মানে তরুণ, যদি বাংলায় বলি তরুণ প্রাপ্তবয়স্ক, আর ওল্ডার অ্যাডাল্টস গ্রুপ হলো বয়স্ক প্রাপ্তবয়স্ক যারা, তাদের। তরুণ প্রাপ্তবয়স্করা হলো 20 মানে কাট অফ এজের পর থেকে 35 পর্যন্ত, আপ টু 35 পর্যন্ত। আর 30, 40 and 50s and above হলো ওল্ডার অ্যাডাল্টস গ্রুপ। আচ্ছা স্যার, একটু জানতে চাই এই যে অ্যাডাল্ট অর্থোডন্টিক্স, এটার পিছনের ইতিহাসটা একটু যদি আমাদেরকে বলেন। অ্যাডাল্ট অর্থোডন্টিক্সের পিছনের ইতিহাস যদি বলি, এটা কিন্তু অনেক আগে থেকে, প্রায় 150 ইয়ার্স ব্যাক, মানে ফাদার অফ অর্থোডন্টিক্স, মানে মডার্ন অর্থোডন্টিক্সের ফাদার আমরা যাকে বলি, এডওয়ার্ড এইচ অ্যাঙ্গেল, উনি নিজে একটা অর্থোডন্টিক একটা সময় উনি নিজে শুরু করলেন 1892-এর দিকে। উনি 1892-তেই উনি অর্থোডন্টিস্ট হিসেবে নিজেকে দিলেন যে প্র্যাকটিস লিমিটেড টু অর্থোডন্টিক্স অনলি। এবং এরপরে উনি একটা ফিমেল পেশেন্টের ট্রিটমেন্ট করলেন। হার এজ ওয়াজ 41। তো 41 এজে তারপরে তাকে উনি আসতেন আমেরিকারই একটা অনেক দূরের 400 মাইলসেরও বেশি দূর থেকে উনি লং ওয়ে ট্রাভেল করে ওনার কাছে ট্রিটমেন্টটা নিয়েছেন এবং একটা কমপ্লিট ট্রিটমেন্ট হয়েছে। সেই সময়ের মডেলও এখনও আছে আর কি, প্রিজার্ভ করা আছে আর্কাইভে। সেই আমরা দেখেছি যে ওই সময় থেকেই মানে যে অ্যাডাল্ট অর্থোডন্টিক্সের শুরু হয়েছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে আপনি অ্যাডাল্ট অর্থোডন্টিক্স বলছেন, চাইল্ড বা অ্যাডোলেসেন্ট বলছেন। স্যার একটু জানতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটার রেশিওটা কীরকম, মেল ফিমেল রেশিও যদি বলি? বাংলাদেশের প্রেক্ষাপটে রেশিও যদি চিন্তা করতে যাই আমরা, আসলে মেল অ্যালাইন টুথ মেল ফিমেল সবারই আছে, বাট বাংলাদেশের ফিমেলরা একটু বেশি সচেতন। বাবা মারা নিয়ে আসে যে আমার মেয়েটাকে একটু করে দেন, মেয়ে মানুষ তো আবার সামনে যেতে হবে অনেক কিছু। তখন আমরা বলি যে মেয়ে মানুষ বলে কোনো কিছুই নেই, খারাপ মানে দাঁতের মেল অ্যালাইন থাকলে সেটা মেয়ে ছেলে সবারটাই ট্রিটমেন্ট করতে হবে, কারণ মেল অ্যালাইন টুথ বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। সেই জন্য এই রেশিওটা এক্স্যাক্টলি বলা যাবে না, বাট আমাদের এখানে ফিমেল পেশেন্টের সংখ্যা বেশি, সেটা বলা যাচ্ছে। আচ্ছা একটু স্যার জানতে চাই যে এই যে অর্থোডন্টিক্স ট্রিটমেন্ট এখন মানে এটা নিয়ে তো খুব কথা হচ্ছে, এটার এত ইম্পর্টেন্স এই সময় এসে কেন বাড়লো? এত ইম্পর্টেন্স এই সময় এসে বাড়লো, এখন মানুষ স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন। মানুষ যে কোনো কিছুতেই সহজেই একটা সার্চ দিয়ে তার প্রবলেমটা সম্বন্ধে জানতে পারে। হয়তো একজনের একটা গাম ব্লিডিং হচ্ছে, সে একটা সার্চ দিল হোয়াট আর দ্য কজেস অফ গাম ব্লিডিং। গাম ব্লিডিংয়ের কজ জানতে পারলো যে ম্যাল অ্যালাইন টুথ বা ইরেগুলারিটিস অফ টিথ আছে। ওই ক্ষেত্রে তখন সে কী করে, তখন কী কারণে হতে পারে তার যে তখন সে নিজেকে প্রেজেন্ট করে, যে তখন সে নিজেকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। আর এখন মানুষের একটু ক্যাপাবিলিটিসও বেড়েছে, সবাই বিভিন্ন ক্ষেত্রে মানে হেলথ রিলেটেড ইনভেস্টমেন্টটা অনেক বেশি। সবাই চায় যে আমি একটু আমার সেলফ এস্টিম, সেলফ রেসপেক্ট বা কনফিডেন্সটা আরও বাড়ুক, আমি যে কোনো জায়গায় একটু মানে ফেস দি ওয়ার্ল্ড, আমি সো দ্যাট সামওয়ান ক্যান ফেস দি ওয়ার্ল্ড। আজকাল আমরা
আমাদের স্টুডেন্টরা অনেকেই বাইরে পড়তে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, গ্র্যাজুয়েশন লেভেলেই চলে যাচ্ছে, এবং স্কুল লেভেলেও অনেককে দেখেছে চলে যাচ্ছে বাইরের পৃথিবীতে। তো ওদের সাথে তাল মিলানোর জন্য তারা নিজেদের হেলথ কনসিয়াস হচ্ছে, আবার একটু কনফিডেন্ট হওয়ার জন্য যা যা দরকার সব কিছুই মানে এটা বুস্টার হিসেবে কাজ করছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই, আপনি ম্যাল অক্লুশন অফ দ্য টিথের কথা বলছিলেন, এটার একটু প্যাথোফিজিওলজিটা যদি আমাদেরকে বলেন যে কেন হচ্ছে। ম্যাল অক্লুশনটা হলো, আমি যে ফাদার অফ অর্থোডন্টিক্স এডওয়ার্ড এইচ অ্যাঙ্গেলের কথা বলেছি, ওনার সময় থেকেই সেই যে অর্থোডন্টিক্সের ম্যালঅক্লুশন একটা ছিল ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। নর্মালি ক্লাস 1 ম্যালঅক্লুশন বলতে আমরা সেটাই বুঝি, তখন আমরা মোলারের যে একটা নর্মাল পজিশন আছে সেই পজিশনটা থাকবে, সব দাঁতগুলি ঠিক মতো আছে, বাট কোনোটা দাঁত একটু রোটেটেড আছে, কোনোটা একটু বাঁকা, মানে একটা রোটেটেড আছে, কোনোটা একটু ওভারল্যাপিং আছে, বাট ওভারঅল ইয়াতেই আছে, ক্লাস 1 ম্যালঅক্লুশনই আছে, মোলার পজিশনটা ঠিক আছে। আর সেকেন্ডটা হলো যেটাতে আপার জটা অনেক বড় হয়ে যায়, যাদের সামনের দাঁতগুলো অনেক উঁচু থাকে, পিছনের যে লোয়ার জটা ছোট থাকে, সেটাকে ক্লাস 2 ম্যালঅক্লুশন বলে। আর ক্লাস 3টা হলো যেটাতে লোয়ার জটা অনেক বেশি সামনে, আপার জটা পিছনে। এটা হলো, আর এটার প্যাথোফিজিওলজিটা হলো যে যদি অনেক সময় দেখা যায় যে কি যে জেনেটিক্যালি আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে হয়তো সে তার মানে ফোর ফাদার্স বা কারো কাছ থেকে একটা বড় আপার জ পেয়েছে, লোয়ার জটা আবার পেয়েছে মায়ের কারো জেনেটিক্যালি ইয়ের থেকে, তো ওইখানে দেখা যায় যে দুইটার ম্যাচ হচ্ছে না। তখন এই যে প্যাথোফিজিওলজিটা ওইখান থেকে জেনেটিক্যালি আসে। একটা হলো জেনেটিক্যাল, আরেকটা কিছু আছে এনভায়রনমেন্টাল, যেমন যে ঠিক সময় মতো যখন এক্সট্রাকশনটা করার দরকার, যখন দাঁতের যত্ন নেওয়ার দরকার, অনেকে ঠিক মতো দাঁতের যত্নটা নিচ্ছে না, তো না নেওয়াতে দুধ দাঁতটা যখন সময় মতো পড়তে পারছে না, তখন পার্মানেন্ট দাঁতটা তার যে ডিরেকশনে আসবে সেটা আসতে পারছে না, আঁকা বাঁকা হয়ে উঠে যাচ্ছে, ওইটাই একটা ম্যালঅক্লুশন তৈরি করে দিচ্ছে আর কি। আচ্ছা স্যার, আরো ফ্যাক্টর আছে, আরো অনেক কিছু আছে, এই দুটোই বললাম। জি স্যার, আপনি শুরুতে একটু বলছিলেন যে গাম ব্লিডিং বা গাম হাইপারট্রফির কথা, স্যার এইটার কি কারণ বা কজ আছে? গাম ব্লিডিং এর তো আরো বিভিন্ন রকমের কারণ আছে। গাম ব্লিডিং এর কারণ যেমন, যদি আমি যেহেতু আজকে অর্থোডন্টিক্সের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, ওই রিলেটেড কিছুই বলি। অনেকের যদি দাঁতে ইরেগুলারিটিস থাকে, আঁকা বাঁকা দাঁত থাকে, ওভারল্যাপিং দাঁত থাকে, তখন তারা দাঁতটা গামটা ঠিক মতো পরিষ্কার করতে পারে না। অনেক সময় সবাই এসে বলে আমাদেরকে যে স্যার আমি তো দিনে 2 বেলা 3 বেলা, কেউ বলে আমি 4 বেলা ব্রাশ করছি, তাও আমার ব্লিডিং হচ্ছে, আমার গামে আমি ক্লিন করতে পারছি না। এটা হলো যে আঁকাবাঁকা দাঁতটার মানে দাঁতের পজিশন এমন একটা অবস্থায় আছে যে সে ইচ্ছা করলেই ক্লিন করতে পারছে না। তখন আমাদের এখানে এসে একটা রেগুলার বেসিসে স্কেলিং বা পলিশিং করে যাচ্ছে, যাতে পরবর্তীতে আর ফার্দার না হচ্ছে। বাট গাম ব্লিডিংয়ের কারণগুলি হলো যে একটা তো হলো যে গামের মধ্যে কোনো রকমের একটা ইনফ্লেমেশন হলো, গামে কোনো রকমের একটা ইনফেকশন হলো, গামে কোনো একটা ফরেন বডি, গামে কোনো সময় একটা দাঁতে ট্রমা হয়েছে, সেটা থেকে গামের মধ্যে একটা প্রবলেম হলো, এটাতে গামটা ইনফ্লেমড হয়ে গেল। আবার যেটা আছে যে দাঁতের পজিশনটা এমন একটা, সে ঠিক মতো বাইট করতে পারছে না, তখন তার মাস্টিকেশন জনিত যে সমস্যা আছে সেটার জন্য গাম ব্লিডিং হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে, আপনি গাম ব্লিডিং এর সাথে আরেকটু বলছিলেন ম্যালঅক্লুশন অফ দ্য টুথের কথা, আর অ্যালাইনমেন্ট রিলেটেড কিছু ইস্যুর কথা বলছিলেন। তার মধ্যে একটা তো স্যার আমরা জানি মিডিয়ান ডায়াস্টেমা। এই ডায়াস্টেমাটা আসলে কি? ডায়াস্টেমা একটা ক্লিনিক্যাল টার্ম, যে স্পেসিং বিটুইন টিথ। হ্যাঁ, আর মিডিয়ান ডায়াস্টেমা বলতে বোঝায় যে জাস্ট মিডিয়ালি দুটো সেন্ট্রাল ইনসাইজার, আপার অথবা লোয়ার জয়ের সেন্ট্রাল ইনসাইজারের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে বলে মিডিয়ান ডায়াস্টেমা। একটু জানতে চাই স্যার, ডায়াস্টেমার কি প্রকারভেদ হতে পারে? আমি তো বলেছি যে ডায়াস্টেমা ইজ এ ক্লিনিক্যাল টার্ম দ্যাট রেফার্স টু দি স্পেসিং অফ টুথ। তো ডায়াস্টেমা, মিডিয়ান ডায়াস্টেমা বলি আমরা যখন দুইটা সেন্ট্রাল ইনসাইজারের মাঝখানে উপরে বা নিচে যখন হয়, তখন এটা রিলেটেড থাকে। অনেক সময় দেখা যায় যে প্রকারভেদের আগে আমি বলি যে কেন হতে পারে। এটা কোনো সময় দেখা গেল যে ফ্রেনাম, যেটা হাইপারপ্লাস্টিক, ফ্রেনামটা হাইপারপ্লাস্টিক হতে পারে, দুটো দাঁতের মাঝখানে একটা ফ্রেনাম থাকে, লেবিয়াল ফ্রেনাম যেটা, লিঙ্গুয়াল ফ্রেনাম যেটা, এটা যদি হাইপারপ্লাস্টিক থাকে, অনেক সময় ফাইব্রাস থাকে, যে এটার জন্য দেখা গেল যে দাঁত দুইটা ক্লোজ হতে পারছে না, এটা একটা কারণ। আর এই ডায়াস্টেমাটা ইয়াঙ্গার এইজে, মানে 7 থেকে 9 পর্যন্ত এটা থাকে ন্যাচারাল, তখনও সেন্ট্রাল ল্যাটারাল ইনসাইজার ক্যানাইন ইরাপশন হয় নাই। তো ল্যাটারাল ইনসাইজার অ্যান্ড ক্যানাইন ইরাপশন হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। যদি না ক্লোজ হয় তখন আমরা ইনভেস্টিগেশন করি যে হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড। ইনভেস্টিগেশনে অনেক সময় দেখা যায় যে দুইটা দাঁতের মাঝখানে একটা সুপার নিউমেরারি টুথ বা এক্সট্রা টুথ আছে,
কোনো সময় দেখা যায় একটা সিস্ট আছে, কোনো সময় বা একটা অন্যরকম প্যাথোলজি আছে যেটার জন্য ওই দাঁত দুটা ক্লোজ হতে পারছে না নির্দিষ্ট সময় পরেও। আচ্ছা, তারপরে আমরা চিকিৎসার ওইটার ওই রিলেটেড যেই কজের জন্য ওটা হয়েছে আমরা সেটার চিকিৎসার জন্য যাই। আচ্ছা। আচ্ছা, যখন একটা পেশেন্ট এরকম ডায়াস্টেমার প্রবলেম নিয়ে আপনাদের কাছে আসে, আর সাধারণত কি কি উপসর্গ বা কমপ্লেইন নিয়ে আসলে আসে? একটা তো আপনারা স্যার নিজেরা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটার সাথে প্রবলেমগুলো কি কি অ্যাসোসিয়েটেড? প্রবলেম অনেকেরই এটা হলো যে অ্যাস্থেটিক প্রবলেম। ফাংশনাল প্রবলেমের চাইতেও এটার অ্যাস্থেটিক প্রবলেমটা নিয়েই বেশি আসে যে ডক্টর সাহেব আমি এটা স্যার আমি এটা করতে চাই, ক্লোজ করতে চাই, আমি চাই যে আমার দাঁতটা সুন্দর দেখা যায়। আচ্ছা, তো তখন আমরা তাকে দুইটা অপশন দিই যে এটা একটা রেস্টোরেটিভ ট্রিটমেন্ট করা যায়, যে এটা বিল্ড আপ করে দিয়ে যদি শুধু দেখা যায় যে একটাতেই ডায়াস্টেমা আছে অন্য দাঁতে নাই, তখন অনেক সময় যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে না পারে তখন আমরা রেস্টোরেটিভ ট্রিটমেন্টে চলে যাই, যে ঠিক আছে রেস্টোরেশন দিয়ে ওইটা ক্লোজ করে করে দিলাম, একটা বিল্ড আপ করে দিলাম, এটা সুন্দর একটা লুক দেখালো। আর যদি সবচেয়ে ভালো হয় যে এটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট করলে যে স্পেসটা ক্লোজ হয়ে যাবে, তারপরে আমি রিটেনার ইউজ করলে আর কখনোই ওই এটা স্পেসটার ওপেন হবে না, এটা আরও সুন্দর দেখা যাবে এবং খুব এই ক্লোজিং ইয়েটা খুব ভালো হয় আর কি, এটা রেজাল্টটা খুব ভালো। আচ্ছা। স্যার একটু জানতে চাই যে যখন এই যে ডায়াস্টেমা ক্লোজারের জন্য অর্থোডন্টিক্স ট্রিটমেন্ট পেশেন্ট রিসিভ করছে, কীরকম আসলে মানে কতটুকু স্পেস থাকলে কীরকম মান্থ লাগে এটা ট্রিটমেন্টটাকে কমপ্লিট করতে? নর্মালি আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্টে আমরা এত মানে এটা তো নর্মালি ফিজিওলজিক্যাল মুভমেন্ট হয় বডির এই টুথের, তো আমরা 1 মিলিমিটার পার মান্থ, তো সেই ক্ষেত্রে যদি 4 মিলিমিটার থাকে 4 মান্থস 4 to 6 মান্থস, আর ওটা ক্লোজ করার পরেও কিছুদিন প্যাসিভ রাখতে হয় যাতে ওই পজিশনে, কারণ ওইটাতে আমরা যখন নাকি ক্লোজ করলাম দুইটাকে পাশাপাশি আনলাম তখন ওইটার সাপোর্টিং স্ট্রাকচার যেগুলি যে পেরিওডন্টাল মেমব্রেন, যেগুলি পেরিওডন্টাল মেমব্রেনগুলি আবার স্ট্রেস থাকে, তো এটাকে কিছুদিন ওই প্যাসিভ অবস্থায় না রাখলে তাহলে দেখা গেল যে আমি যদি সাথে সাথে আবার ছেড়ে দিলাম আবার আগের জায়গায় চলে যেতে পারে, তো সেই জন্য ওইটাকে কিছুদিন প্যাসিভ অবস্থায় রাখতে হবে, তারপরে আবার ফিক্সড রিটেনার ইউজ করতে হবে, এবং আর একটা জিনজাবেল সুপ্রাজিনজাবেল ক্রেস্টমি আছে, ওটা জিনজাবাগুলি সাপোর্টিং স্ট্রাকচারগুলি একটা ইনসাইজড করে দিতে হয় যাতে ওই ট্রিটমেন্টটার আমরা যে বেনিফিটটা সেটা যাতে ধরে রাখতে পারি। আচ্ছা স্যার, আমরা আরও বিস্তারিত আলোচনা করব, একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফয়েজ আহমেদ বলছি ঢাকার উত্তরখান থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। 64। জি, আমার চোয়ালের নিচে মাড়ির পাশে দুটো দাঁত বেশ চুক্ষা ধারালো, এগুলো খাওয়া দাওয়ার সময় জিহ্বাতে লাগলে জিহ্বা কেটে গিয়ে রক্ত বের হয়, আমি কি করতে পারি? জি দর্শক, স্যার কিছু যদি আপনার যদি শুধু ওটা শার্প এজের জন্যই প্রবলেমটা হয়, টাঙে লাগে বলতেছেন জিহ্বায় লেগে যাচ্ছে, তাহলে ওই দুটা দাঁতকে সমান করে ফেললে জুডিশিয়াস গ্রাইন্ডিং বলো এটাকে, এটা একটু কোয়ালিফাইড কারো কাছে গেলে জুডিশিয়াস গ্রাইন্ডিং করে দিলে, বেশি গ্রাইন্ডিং করলে আবার অনেক সময় দেখা যায় শিরশির তৈরি হয়ে যায় ডেন্টিনে পৌঁছে গেলে, তো এটা জুডিশিয়াস গ্রাইন্ডিং করে দিলে আপনার সমস্যাটা চলে যাবে। যদি আমি ক্লিনিক্যালি না দেখলে সেটা ভালো হতো, বাট যেহেতু আপনি শুধু বলছেন যে দুইটা দাঁতই চোখা দাঁত আছে, ওইটা আপনাকে ট্রমা দিচ্ছে, টাঙের মধ্যে করছে, ওইটাকে সমান করে ফেলেন, যদি ওটাকে শার্পেসটা একটু জুডিশিয়াস গ্রাইন্ডিং করে ফেলা হয় তাহলে আপনার সমস্যা চলে যাবে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরে আসি। স্যার, আমি ডায়াস্টেমা নিয়ে কথা বলছিলাম। আমি স্যার একটু জানতে চাই আপনার কাছে যে যখন এই যে ডায়াস্টেমা ক্লোজারের ট্রিটমেন্টটা রিসিভ করে, এরপর এটা কি আবার রিকার করার কোনো চান্সেস আছে? রিকার করার চান্সেস আর দেয়ার, এই ক্ষেত্রে অনেকের দেখা যায় যে এটা যে লেভেল ফ্রিনামটার জন্য, ফ্রিনাম অ্যাটাচমেন্টের জন্য হয়, তখন আমরা ওটার সাথে ট্রিটমেন্টের সাথে যেটা যখন ক্লোজ করবো তখন ফ্রিনেক্টমি করে দিই। অনেক সময় দেখা যায় অনেক সেন্টারে অনেক জায়গায় ফ্রিনেক্টমি না করেই হয়তো ওটা করে আবার রিটেনার ইউজ করছে না, সেই ক্ষেত্রে রিকার হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে এটা হচ্ছে কি কোনো পোস্ট অপারেটিভ কোনো কমপ্লিকেশন কি আছে এই অর্থোডন্টিক্স ট্রিটমেন্টের? পোস্ট সার্জিক্যাল কোনো নাই, কমপ্লিকেশন নাই, এটার কোনো পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন নেই। এটা এক্সপার্ট হ্যান্ডে করলে ওটা মিনিমাইজেশন হয়ে যায়, ওটার কোনো অ্যাস্থেটিক পয়েন্ট থেকেও কোনো ক্ষতি হয় না। আচ্ছা স্যার, আপনি রিটেনারের কথা বলছিলেন, একটু রিটেনার সম্পর্কে একটু ডিটেলস জানতে চাই। রিটেনার যে কোনো অর্থোডন্টিক ট্রিটমেন্টের পরেই কোশ্চেন আসে রিল্যাপস। রিল্যাপস একটা বড় এলিমেন্ট অর্থোডন্টিক ট্রিটমেন্ট। আমি অনেকগুলি দাঁতকে অনেক দিনে সমান করলাম, দাঁতগুলি তো তার এতদিন তার স্বাধীন সত্তা বজায় রেখে যার যার মতো করে ছিল,
এখন আমি সেগুলিকে ব্রেসিংয়ের মাধ্যমে সবগুলিকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে তারপরে আবার দুইটা আর্চের কোঅর্ডিনেশন করলাম। করার পরে যেটা দরকার হয় সেটা হলো যাতে রিল্যাপস না হয় সেই জন্য রিটেইনার ইউজ করা, সেটা ফিক্সড রিটেইনার, রিমুভেবল রিটেইনার। আমরা এক একটা ইয়ের জন্য এক একটা প্রোটোকল আছে। তো ওই রিটেইনারটা ঠিক মতো ইউজ না করলে একটা গ্রোয়িং এজের কারো যদি করা হয় সেটা আপ টু যতক্ষণ পর্যন্ত গ্রোথটা হবে ততক্ষণ পর্যন্ত তাকে রিটেইনার ইউজ করতে হবে। ইভেন তারপরেও আমরা বলি যে তারপরে অল্টারনেট ডেতে ইউজ করেন, তারপরে হয়তো কিছুদিন পর পর ইউজ করেন, তারপরেও আবার বলি যে যদি দরকার হয় আপনি আবার এসে চেম্বারে একটু কিছুদিন 3 মাস পর 6 মাস পর একটা ফলো আপের জন্য আসতে হয়। আচ্ছা স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাই, স্যার আপনি ডেন্টাল টুথ সেন্সিটিভিটির কথা একটু বলছিলেন, এটা সম্পর্কে যদি একটু বলেন। সেন্সিটিভিটি তো হলো যে আমরা নর্মালি জানি যে একটা দাঁতের টুথ স্ট্রাকচারের মধ্যে অ্যানামেলটা প্রথমে থাকে, তারপরে ডেন্টিন, তারপরে পাল্প। তো অ্যানামেলটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যদি ডেন্টিন টাচ করে, ডেন্টিনের মধ্যে যে ডেন্টিনাল টিউবুলসগুলি আছে, টিউবুলসের থ্রুতে একটা সেন্সিটিভিটি ক্রিয়েট হয়, সেন্সেশন ক্রিয়েট হয়। এইটা ওই তখন ডেন্টিনাল টিউবুলস দিয়ে ওটা পাল্পে চলে যায়, পাল্প থেকে আমরা তখন পেতে পারি, শিরশির বা ব্যথা, ওই ফিলিংসটা আমরা ফিল করব আর কি। আচ্ছা, সেটাই সেন্সিটিভিটি। জি স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে ওরাল হাইজিন এটা ওভারঅল মেনটেন করতে হলে আসলে কি কি আমাদের ফলো করা উচিত অন আ রেগুলার বেসিস? ওরাল হাইজিন মেনটেন করতে হলে রেগুলার বেসিস যেটা ফলো করতে হবে সেটা হলো যে প্রথমেই নিজের ওরাল হেলথের ব্যাপারে যে আমরা নিজের দাঁতটা সবসময় পরিষ্কার রাখতে হবে, সেটা অ্যাটলিস্ট দিনে রাতে মিলিয়ে 2 টাইমস টুথব্রাশ করা, মানে সময় মতো এবং সঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে। আর ফুড হ্যাবিটটার ব্যাপারে নিজের একটু সচেতন থাকতে হবে। ইন বিটুইন মিলসে কোনো স্টিকি ফুড খাওয়া যাবে না যেটা দাঁতের মধ্যে লেগে থাকে নর্মালি। আর রাত্রে অবশ্যই ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। যেই মানে সারা রাত মুখের মধ্যে যদি খাবারটা লেগে থাকে ওইখানে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন, কলোনাইজেশন সব কিছুই হয়ে যায়। সুতরাং রাত্রে আমি যদি ব্রাশ করে ঘুমাই, রাত্রে আর ওইখানে আর ব্যাকটেরিয়ার আর কোনো ক্ষতি করতে পারে না আমার দাঁতে। এটা হলো 1 নাম্বার, ব্রাশ করা। তারপরে কিছু কিছু দাঁতের মাঝখানে খাবার ঢুকে যায় সেটা ফ্লসিং করা। পরবর্তীতে আরেকটা জিনিস হলো যে প্রতি বছর একবার একজন ডেন্টিস্টকে ভিজিট করানো, একজন ডেন্টিস্টের সাথে দেখা করা, যে আমি জাস্ট চেক আপ, কিছু অসুবিধা না হলেও শুধু চেক আপ করতে চাই যে হোয়াট আর দি কন্ডিশন অফ মাই ওরাল হেলথ। আর কারণ ওরাল হেলথের সাথে দিস ইজ দ্য গেটওয়ে অফ আওয়ার বডি, হ্যাঁ, মানে মুখের মাধ্যমেই তো সব কিছু খাবারটা যাচ্ছে, স্টমাকে যাচ্ছে। সুতরাং এটার হেলথটা যদি ভালো থাকে সব জায়গার হেলথ ভালো থাকবে আর কি। আচ্ছা স্যার, আপনি তো একটু ওই যে বললেন যে বছরে একবার আসলে রুটিন ফলো আপের জন্য একটা ডেন্টিস্টকে ভিজিট করা উচিত। এখানে স্যার আমি একটু জানতে চাই আপনার কাছে যে স্কেলিং বা পলিশিং, এইটার রোলটা কি ওরাল হাইজিনের সাথে? স্কেলিং বা পলিশিংয়ের রোলটা হলো যে স্কেলিং বলতে আমরা তখনই করি যখন দেখা গেল যে ওখানে অনেক ক্যালকুলাস ডিপোজিশন হয়ে গেছে। অনেকেই তো ঠিকমতো বলে যে নিজে আমি দাঁত ব্রাশ করছি 2বার 3বার, বাট দাঁত পরিষ্কার হচ্ছে না, দাঁতে অনেক ক্যালকুলাস জমে যাচ্ছে প্রতিদিনই। প্রথমে এটাকে বলে টার্টার, মানে জাস্ট একটা মাইক্রোফিল্ম, তারপর ওটার উপর একটা জমতে জমতে পরে যখন এটা মানে হার্ড হয়ে গেল সবাই মনে করে যে এটা পাথর জমেছে। দিস ইজ নট পাথর বলে কিছু নাই, এটা একটা লিভিং এন্টিটি। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন, কলোনাইজেশনের মাধ্যমে হয়েছে। ওটা হলে রেগুলার ওটা জমতে জমতে দাঁতের যে গামটা যেখানে থাকার কথা নিচে চলে যায়। নিচে চলে গেলে দাঁতের যেটা ক্ষতিটা হয় সেটা হলো দাঁতের সাপোর্টটা থাকে না, তখন দাঁতটা নড়ে যায় এক সময়, এবং ওইটার সিকুয়েলি হলো যে কোনো সময় দেখা যাবে দাঁতটা পড়ে যাবে, মানে দাঁত আর রাখা যাচ্ছে না, পেরিওডন্টাইটিস হয়ে গেছে। তারপরে ওটার থেকে আরও খারাপ কিছু হয়ে যায়, পালপাইটিস হয় অনেকের, পেরিওলেশন হয়ে যায়। আচ্ছা স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান বগুড়া থেকে বলছি। জি স্যারকে ধন্যবাদ স্যারের মূল্যবান অনুষ্ঠানের জন্য। আমার পরিচিত একজন পেশেন্টের রুট ক্যানেল ট্রিটমেন্ট করা আছে, তার অন্য দাঁতেও কিছু সমস্যা আছে, একটু আঁকা বাঁকা। এখন সেক্ষেত্রে তার কি অর্থোডন্টিক ট্রিটমেন্টটা আগে করতে হবে না পোস্টোডন্টিক ট্রিটমেন্টটা আগে করতে হবে, এই ব্যাপারে স্যারের একটু মূল্যবান পরামর্শ পাচ্ছিলাম। আপনি রুট ক্যানেল ট্রিটমেন্টের কথা যেটা বলেছেন, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আপনি রুট ক্যানেল ট্রিটমেন্টের কথা যেটা বলেছেন, রুট ক্যানেল হলো এন্ডোডন্টিক ট্রিটমেন্ট, হ্যাঁ। আর আঁকাবাঁকা দাঁতের যেটা সেটা হলো অর্থোডন্টিক ট্রিটমেন্ট। এখানে প্রোস্থোডন্টিক্সের
কোনটার কথা বলেছেন আমি ঠিক বুঝতে পারছি না। তো রুট ক্যানেল করা দাঁতেও অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা সম্ভব। ওই দাঁতটাতে যেই দাঁতটা রুট ক্যানেল করছে সেটা যদি অর্থোডন্টিক ট্রিটমেন্টের ওই যেই অংশটায় অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হবে সেখানের একটা অংশ হয়ে থাকে, তাহলে আগে রুট ক্যানেল ট্রিটমেন্টটা কমপ্লিট করে তারপরে অর্থোডন্টিক ট্রিটমেন্টটা কমপ্লিট করবেন। দর্শক, আপনি আপনার প্রবলেমটি আর একটু ডিটেলস আমাদের সাথে শেয়ার করতে পারেন। পেশেন্টের অলরেডি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা আছে, এট দ্য সেম টাইম মাইল্ড অ্যালাইন প্রবলেম আছে তার। সেই ক্ষেত্রে কি আমরা আগে কি রুট ক্যানেলে যাব নাকি করে ক্যাপ করব নাকি অর্থোডন্টিক ট্রিটমেন্টটা আগে করব? আমার প্রশ্নটা এটা ছিল। আপনি ঠিক আছে, আপনি চাচ্ছেন আপনি ক্যাপ করে, আপনি যদি দাঁতের কন্ডিশনটা, তো এখন একটা জিনিস হলো কি যে আমি যেটা দেখেছি অনেক জায়গাতেই অনেক সেন্টারেই রুট ক্যানেল করতে গেলেই বলে যে ক্যাপ করতে হবে, বাট সব দাঁতেই যে ক্যাপ করতে হবে এই ধারণাটা ভুল। আপনি যদি রুট ক্যানেল করতে টুথ স্ট্রাকচার অল্প মাত্রায় খরচ হয়, যারা এক্সপার্ট যারা কোয়ালিফাইড অল্প মাত্রায় খরচ করে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে পারে, তাহলে ক্রাউন করতে হয় না। তো সেই ক্ষেত্রে আমি তো বুঝতে পারছি না যে আপনার দাঁতটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি দাঁত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে ক্রাউন করে তারপরে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতে যান। আর যদি দাঁতের ক্ষতি কম হয়ে থাকে, যে অল্প কিছু করেই রুট ক্যানেল কমপ্লিট করেছে, তাহলে আপনি সরাসরি অর্থোডন্টিস্টের কাছে চলে যেতে পারেন অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য। আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্যার আপনি বলছিলেন যে একটা অ্যাডাল্ট গ্রুপটাকেও আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইয়াঙ্গার অ্যাডাল্ট আর একটা হচ্ছে ওল্ডার অ্যাডাল্ট। এটা সম্পর্কে স্যার একটু বিস্তারিত যদি আমাদেরকে বলেন। ইয়াঙ্গার অ্যাডাল্ট বলতে আমি ওই গ্রুপটাকে নিয়েছি, ওই গ্রুপটাকে কনসিডার করা হয় যাদের বয়স আপ টু 35, আর ওল্ডার অ্যাডাল্ট হলো 40s 50s অ্যান্ড দেন অ্যান্ড অ্যাবাভ। তো আপ টু 35 পর্যন্ত যেটা হয় ওই গ্রুপটাতে আছে যারা একটা নির্দিষ্ট সময়ে তাদের অর্থোডন্টিক ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারেনি, ফিনান্সিয়াল ইনভলভমেন্টের জন্য, অথবা তখনকার যে তার যে কোয়ালিফাইড কোনো অর্থোডন্টিস্ট পায়নি, অথবা তার তখন ইচ্ছাময় হয়নি, যে মানে বুঝতে পারেনি যে এটা ট্রিটমেন্ট দরকার। এখন হয়তো সে তার জব যেখানে জব করছে বা তার যে ফ্রেন্ড আছে বা বিভিন্ন কিছু যাদেরকে ফেস করছে, ওখানে গিয়ে সে বুঝতে পারছে যে এখানে এটা তার জন্য সেলফ কনফিডেন্সের জন্য অনেক জরুরি। অথবা একটা গ্রুপ আছে যারা ইয়াঙ্গার এজে ট্রিটমেন্ট করিয়েছিল কিন্তু এখন রিল্যাপস হয়ে গেছে, পুরো ট্রিটমেন্টটা রিল্যাপস হয়েছে কারণ সে রিটেনার ইউজ করেনি, অথবা যেখানে ট্রিটমেন্টটা নিয়েছিল সেখান থেকে তাকে ইনস্ট্রাকশনটা ঠিক মতো দেওয়া হয়নি যে রিল্যাপসটা প্রিভেন্ট করার জন্য রিটেনার ইউজ করতে হবে। তো সেই ধরনের এই দুইটা, এবং ওই গ্রুপটা যেটা চায় যে তাদের ফুল মানে কম্প্রিহেন্সিভ অর্থোডন্টিক ট্রিটমেন্ট, যেটা বলে যে একটা টিনেজকে আমরা যেরকমটা করেছি সেটা, বাট এখানে পার্থক্যটা হলো যে টিনেজে যে গ্রোথ স্পার্টটা কাজে লাগানো যায়, আমি ট্রিটমেন্টের সময় গ্রোথ স্পার্টটা কাজে লাগাতে পারি, এখানে তো গ্রোথটা সিজ হয়ে গেছে। তো এইখানে যেটা করা হয়, সেখানে যদি জটা অনেক বড় হয়ে যায় তখন আমাদেরকে ক্যামোফ্লেজ ট্রিটমেন্টে যেতে হয় অথবা অর্থোগনেটিক সার্জারিতে যেতে হয়, জটাকে ছোট করে কেটে জটাকে সার্জারি করে তারপরে তার ট্রিটমেন্ট ইয়াতে আমরা যেতে পারি। এই ধরনের ক্ষেত্রে এটা হলো ইয়াঙ্গার অ্যাডাল্ট গ্রুপ। আর ওল্ডার অ্যাডাল্ট গ্রুপ যেটা প্রাপ্তবয়স্ক যাদেরকে বলা হয়, তাদের যেটা ট্রিটমেন্ট হয় সেটা যদি মানে সেটা তারা অনেকেই এর মধ্যে অনেকেই আছে যে ওই এজে এসে তার হঠাৎ হলো মনে হলো যে আমি এই পুরো ট্রিটমেন্টটা করাবো। তখন আমরা যেটা কনসিডার করি সেটা হলো যে আমি কিন্তু আমার নিজের আছে যে 51 বা তারও বেশি বয়সেরদেরও অনেকে ট্রিটমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। তো ওইখানে যেটা হয় আমরা তখন সবার আগে যেটা করি যে তার ইনভেস্টিগেশন করে পেরিডন্টাল কন্ডিশনটা কেমন সেটা দেখি, দাঁতের যে দাঁতগুলি আমি মুভমেন্ট করব ওইখানে বোন লস আছে কিনা সেটা দেখি। ওই কন্ডিশনগুলি যদি সব ভালো থাকে তারপরে তাকে, আর যদি তার কোনো কোমরবিডিটি না থাকে, তার ব্লাড সুগার নর্মাল থাকে, আর অন্য কোনো যদি তার অসুবিধা না থাকে, সে যদি মানে সাইকোলজিক্যালি ফিট থাকে, তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য সে যদি এগার থাকে, তখন আমরা তাকে কিছুটা অংশের কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দিতে পারি। আর এখানে যেটা আরেকটা জিনিস হলো যে অ্যাডজাংটিভ ট্রিটমেন্টের কথা চলে আসে। মানে যদি বাংলায় বলি সেটা হলো সম্পূরক চিকিৎসা। সম্পূরক চিকিৎসাতে হয়তো একটা এক্সাম্পল বলি যে একজনের হয়তো নিচের একটা 6 নম্বর দাঁত মানে ফার্স্ট মোলার টুথ যেটা, সেটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে বা কিছু একটা নাই এখন ওই জায়গাটায়। তো ওইটা যদি কোনো সময় দেখা যায় কি যে ওটা হলে 7 নম্বর দাঁতটা একটু ড্রিফট করে সামনে চলে আসে, 5 নম্বরটা একটু পিছনে চলে যায়, এমন একটা অবস্থা তৈরি হয় যে ওইখানে ওই জায়গাটায় না সে কোনো ডেঞ্চার পড়তে পারছে, না কোনো ইমপ্লান্ট করতে পারছে। তো এখন যেটা করে
আমরা যেটা অর্থোডন্টিস্টরা যেটা হেল্প করতে পারি ওই দুইটা দাঁতকে আপরাইট করা, আমাদের ভাষায় যেটাকে বলি, মানে সোজা করে দিতে পারি যাতে ওইখানে একটা ইমপ্লান্ট বসাতে পারে অথবা একটা ডেঞ্চার বসাতে পারে। আর যদি কোনো কোনো ক্ষেত্রে দেখি যে কন্ডিশন ফেভারেবল, তখন আমরা ওই স্পেসটাকে ইভেন ক্লোজও করে দিতে পারি, যে মানে অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে স্পেসটা ক্লোজ করে দিতে পারি যাতে সে সুন্দর আর একটা অক্লুশন তৈরি হলো আর কি। এটা বড়দের ক্ষেত্রে বলতেছি। এটা হলো একটা। 2 নম্বরটা হলো যে অনেকের দেখা যায় যে গামের কন্ডিশন খারাপ, সে ক্লিন করতে পারছে না, ব্লিডিং হচ্ছে, তারপরে সে ঠিকমতো বাইট করতে পারছে না, বা টিএম জয়েন্টের সমস্যা হচ্ছে। ওই ট্রিটমেন্টগুলি করার জন্য যেই অর্থোডন্টিক ট্রিটমেন্টটা দরকার আমরা সেই ট্রিটমেন্টটা করে দিই। এটা হলো লার্জার অন্যান্য বড় ট্রিটমেন্টের সাথে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বড়দের জন্য, ওল্ডার এজ গ্রুপের জন্য। জি, আমরা বিস্তারিত স্যার আরেকটু আলোচনা করবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা শুনছি, আপনি বলুন। জি, আমরা শুনছি, আপনি বলুন। আমার মেয়ের বয়স 10 বছর। জি। আমার মেয়ের কয়েকটা দাঁত ভাঙার পরে দাঁতগুলো আঁকা বাঁকা উঠছে, এটার একটু কি পরামর্শ দিলে আমার জন্য ভালো হয়? থ্যাংক ইউ দর্শক আপনার কোশ্চেনের জন্য। আপনার মেয়ের বয়স 10 বছর, যেহেতু ওর যেই দাঁতগুলি এখন আছে ও হলো আর্লি মিক্স ডেন্টিশনে, কারণ ওর এখনও সবগুলি পার্মানেন্ট দাঁত আসে নাই হয়তোবা। তারপরেও আমরা ক্লিনিক্যালি দেখলে বুঝতে পারবো। ওকে যেটা করতে হবে সেটা হলো যে ওর প্রথমে একটা অর্থোপেন্টোমোগ্রাম, একটা এক্সরে করতে হয়। ওই এক্সরেতে আমি দেখতে পারবো যে ওর পার্মানেন্ট দাঁতগুলি, দুধ দাঁত আর পার্মানেন্ট দাঁতের কী অবস্থা, বর্তমান কী অবস্থান আছে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এখন কোনো ফাংশনাল প্রবলেম হচ্ছে, ফাংশনাল প্রবলেম মানে যদি বলতে বুঝাই যে একটা তো হলো এস্থেটিক প্রবলেম, যে দেখতে অসুবিধা হচ্ছে শুধু সেটাই সমস্যা, আরেকটা হলো ফাংশনাল প্রবলেম, যে খেতে সমস্যা হচ্ছে বা বাইট করতে সমস্যা হচ্ছে বা কামড় দিতে গেলে অনেক সময় ঠোঁট কেটে যাচ্ছে, জিহ্বা কেটে যাচ্ছে, ওরকম, ওটাকে বলে ফাংশনাল প্রবলেম। তো ওই ফাংশনাল প্রবলেমটা রিমুভ করার জন্য যেটা দরকার সেক্ষেত্রে আমরা কোনো একটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট করি। আর যদি দেখা যায় যে না, ওর শুধু অ্যাস্থেটিক প্রবলেম আছে, বাকি দাঁতগুলির অবস্থা, এখন ওকে যেটা করতে হবে যে অন্যান্য যে দাঁতগুলি ক্যারিয়াস আছে বা কোনো রকমে ইনফেক্টেড আছে সেগুলি চিকিৎসা আগে ঠিকমতো করে তাকে অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য প্রিপেয়ার করতে হবে। তো স্যার জানতে চাই যে আপনার প্র্যাকটিস ক্যারিয়ারে তো স্যার এরকম অনেক পেশেন্ট পাচ্ছেন আপনি যারা হচ্ছে অ্যাডাল্ট অর্থোডন্টিক্স অ্যাভেল করছে, তো স্যার এদের কনসিকুয়েন্স বা আউটকামটা আপনি কীরকম পাচ্ছেন? অ্যাডাল্ট আমি যে গ্রুপে বললাম, ইয়াঙ্গার অ্যাডাল্টস গ্রুপের কনসিকুয়েন্স বেশ ভালো মানের। ওদের সংখ্যাও অনেক বেশি, অনেককেই চিকিৎসা করেছে, 20-এর 24-এর, অনেক 30-এর 35-এর অনেকেই চিকিৎসা করেছে। অনেকেরই যারা ইভেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করাও আছে দাঁতে, তাদেরকেও চিকিৎসা করেছে। তাদের দাঁতের মুভমেন্ট বেশ ভালো কিছু। ইনফ্যাক্ট এই বয়সী যারা আসে তারা খুব কমপ্লায়েন্ট হয়, তারা মানে সব কিছু যেটা যেটা বলি আমরা সেটার সাথে সব কিছু তারা কমপ্লাই করে। যেটা বাচ্চাদের ক্ষেত্রে তো বাচ্চাদেরকে যখন বাপমা নিয়ে আসে তখন বাপমার ইচ্ছায় বাচ্চাদের চিকিৎসাটা হয়, আর এই অ্যাডাল্ট গ্রুপের নিজের ইচ্ছায় চিকিৎসাতে আসে, তো তারা সব কিছু কমপ্লাই করে আমরা যেটা যেটা বলি। আর তারা আসার আগে সব কিছু নিজেরা হিসাব নিকাশ করে আসে যে আমার এই ট্রিটমেন্টটা দরকার, এটা হলে আমার এই উপকারটা হবে। তো এই ক্ষেত্রে আমি যদি বেশি ওল্ডার ইয়াঙ্গার অ্যাডাল্ট গ্রুপের কথা যেগুলি বললাম, যে তাদের প্রত্যেকেরই খুবই ভালো আউটকাম। আর ওল্ডার এজের কথা যদি বলি, 51-এরও সিনিয়র, আমার নিজের সিনিয়রই একজনকে আমি ট্রিটমেন্ট করেছি। আবার 40, 42, 42 ওই বয়সীদেরও অনেকেরই চিকিৎসা করেছি এবং তাদের আউটকাম বেশ ভালো। তাদের মানে পেরিওডন্টাল কন্ডিশন ভালো ছিল, তাদের জিনজাইভাল কন্ডিশন ভালো ছিল, তাদের কোনো কোমরবিডিটি ছিল না, তাদের যে টুথ মুভমেন্টে তাদের কোনো অসুবিধা হয়নি, তাদের আমি ডিজায়ার টুথ মুভমেন্ট করতে পেরেছি। জি স্যার, একটু জানতে চাই যে প্রি রিকুইজিটস যদি আমরা বলি একটা অর্থোডন্টিক্স ট্রিটমেন্টের জন্য, সেগুলো কি কি আপনি মনে করেন? সেগুলির জন্য সবার আগে দরকার হলো মোটিভেশন, মানে যে আই নিড দিস ট্রিটমেন্ট, এইটা আই উইল কমপ্লাই উইথ অল দিস। ইভেন এরকম পেশেন্টও দেখেছি যে মানে নন কমপ্লায়েন্ট পেশেন্ট, হয়তো আজকেই একটা ব্রেস্ট লাগিয়ে গেছে, কালকে এসেই বাবা মা বলতেছে যে ও আর ব্রেস্টটা রাখতে চাচ্ছে না, ব্রেস্ট খুলে ফেলবে, ব্রেস্টটা রাখতে চাচ্ছে না। আমরা যদি বলি যে আপনারা কি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, বলে হ্যাঁ চেষ্টা করেছি, বাট সে বুঝতেছেন। এটা সংখ্যা খুবই কম, কারণ এমনিতেই তো অর্থোডন্টিক ট্রিটমেন্ট এক্সপেন্সিভ, সুতরাং দেখা যায় যে সবাই একটু মোটিভেটেড হয়েই আসে, বাট মোটিভেশনটা খুবই জরুরি।
আচ্ছা, তা আমার মনে হয় স্যার এখানে কাউন্সেলিংটা একটা বিশাল রোল প্লে করে। কাউন্সেলিং নরমালি আমি যেটা করি, আমার এখানে যখনই একটা পেশেন্ট ট্রিটমেন্টের জন্য আসে, তার যখন আমি ট্রিটমেন্ট শুরু করব তখন প্যারেন্টসদেরকেও কল করি। বাবা মা দুজনকেই থাকতে হবে, দুজনই সামনেই বাচ্চার মানে যদি টিনেজার বা ইয়াং অ্যাডাল্ট ইয়াং হয় তাদেরকে বাবা মার সামনেই কাউন্সেলিং হয়। আর অন্য যারা বয়স্ক যারা আসে তাদের তো নিজেরাই কাউন্সেলিংয়ের জন্য যথেষ্ট নিজেরাই সব কিছু মেনটেন করতে পারে। আচ্ছা স্যার, বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন অকুপেশনের পেশেন্টরা তো আপনার কাছে আসে, আপনি ডিল করছেন অন রেগুলার বেসিস। একটু জানতে চাই অকুপেশনালের সাথে এই অর্থোডন্টিক্স ট্রিটমেন্টের রোল বা কম্বিনেশন পারমুটেশন যদি একটু জানতে চাই। অকুপেশনাল ইয়ার সাথে রোলটা হলো যে হয়তো একটা এই যে এতক্ষণ ধরে আপনি মিডিয়ান ডায়াস্টেমার কথা বললেন, আমি যে 51 ইয়ারের যে একজন অফিসারের ট্রিটমেন্ট করেছে, অনেক সিনিয়র অফিসারই, তো তার মিডিয়ান ডায়াস্টেমা ছিল, ক্রস বাইট ছিল। তো দুইটা জিনিসই তাকে একটু মানে নিজের কাছে নিজেকে একটু যখন দেখতেছিল যে অন্যরা চিকিৎসা করছে করছে, তখন সে বুঝতে পারলো যে এটা চিকিৎসাটা সম্ভব। তখন সে তখন মনে হচ্ছিল যে না, আমার দাঁতটা যদি এই স্পেসটা গ্যাপটা না থাকতো বা আমার এই ক্রস বাইটটা না থাকতো, একটা দাঁত ক্রস বাইট মানে হলো সামনের দাঁতটা ভেতরে নিচের দাঁতের পিছনে ঢুকে আছে, তো ওই ক্ষেত্রে হয়তো আমি আরও বেশি কনফিডেন্স হতাম, আমার অ্যাস্থেটিক্যালি আমি আরও বেশি স্মার্ট হতাম, আমার যে কোনো কিছুতে আমি আরও সুন্দর করে সবাইকে ফেস করতে পারতাম। এইটা হলো মানে এই ড্রাইভটা তাকে নিয়ে যায়। স্যার, আপনার কথা থেকে একটি গুরুত্বপূর্ণ সারাংশ আমি পেলাম, সেটা হচ্ছে বেটার লেট দ্যান নেভার, যে কোনো সময় আসলে ট্রিটমেন্ট নেওয়া যায়, সেলফ মোটিভেশনটা এখানে ইম্পর্টেন্ট। স্যার, আপনি একটু বলছিলেন ওপিজির কথা, এটা সম্পর্কে একটু যদি বলেন। ওপিজি মিনস অর্থোপেন্টোমোগ্রাম। এটা এখন একটা এসেনশিয়াল নিড হয়ে গেছে ইনভেস্টিগেশনের জন্য অর্থোডন্টিক পেশেন্টের। কারণ ওই একটা ওপিজিতেই আমি পুরোপুরি একটা পেশেন্টের যতগুলি দাঁত মুখে প্রেজেন্ট আছে, 28 থেকে 32 পর্যন্ত, কারো 33ও আছে, একটু এক্সট্রা দাঁত আছে, 34, 5ও হয়, মানে আমি সবগুলি দাঁত দেখতে পারি। ওইখানে টিএম জয়েন্টটা দেখা যায়, ওইখানে সাইনাসের সাথে যে ম্যাক্সিলারি সাইনাসের সাথে দাঁতের রিলেশনটা সেটা দেখা যায়। অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে এমন একটা ভুল জায়গায় গিয়েছে যে তার দাঁতটা এক্সট্রাকশন করতে গিয়ে ওইখানে একটা পুরোপুরি ম্যাক্সিলারি সাইনাসের সাথে একটা কমিউনিকেশন হয়ে গেছে। এই জিনিসগুলি যখন এসব পেশেন্ট কমপ্লেন করে, তখন আমরা ওই একটা ওপিজির মাধ্যমে সব কিছুর মানে ওইখানে তারপরে মানে ম্যাক্সিলা বা ম্যান্ডিবলের বডিতে কোনো প্যাথোলজি আছে কিনা, সিস্ট আছে কিনা, কোনো দাঁতের গোড়ায় অ্যাপিক্যাল লেশন আছে কিনা দাঁতের রুটে, সেই জিনিসটা প্লাস দাঁতের কন্ডিশনটা কি। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় যে দুধ দাঁতের সাথে পার্মানেন্ট দাঁত, আমি যে পেশেন্টকে বললাম 10 বছরের বাচ্চার, যে দুধ দাঁতের সাথে পার্মানেন্ট দাঁতের রিলেশনটা কি, দুধ দাঁত যেগুলি আছে সেগুলির সবগুলি অপোজিং পার্মানেন্ট আছে কিনা, সেই জিনিসটা দেখা যায় আর কি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আজকে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আজকের অর্থোডন্টিক্স ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা নিয়ে যদি কিছু পরামর্শ থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো, আপনারা শুধু অর্থোডন্টিক ট্রিটমেন্ট না, আপনারা নিজের দাঁতের যত্ন নিন, দাঁত আপনাদের যত্ন নিবে। আর আরেকটা জিনিস হলো, সবাইকে বলবো, ডেন্টাল ট্রিটমেন্ট যেহেতু আপনাকে অনেক কিছু ইনভেসিভ ট্রিটমেন্ট করতে হয়, সুতরাং এখানে ইনস্ট্রুমেন্টগুলির স্টেরিলাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই ট্রিটমেন্ট করান, আপনি একটু এনশিওর হয়ে নেন যে তাদের স্টেরিলাইজেশন সিস্টেমটা খুব ভালো মানের। এরকম ক্ষেত্রে আপনি আপনার পছন্দের যেখানেই যান, নিজেকে একটু এনশিওর হয়ে নিন যে তাদের স্টেরিলাইজেশন সিস্টেম ভালো, এবং স্টেরিলাইজ করা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, কোয়ালিফাইড ডক্টরের মাধ্যমে আপনার চিকিৎসা করছেন। ওরকম একটা অবস্থানে তাহলে আপনি উদ্দীপ্ত হাসিতে সুস্থ বাংলাদেশে থাকবেন, মানে সুস্থ হাসিতে আপনি উদ্দীপ্ত থাকবেন। আমার আহ্বান হলো সারা বাংলাদেশ সুস্থ হাসিতে উদ্দীপ্ত থাকুক। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি প্রাপ্তবয়স্কদের অর্থোডন্টিক্স চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।